দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, কড়া বার্তা দিলেন এরদোগান। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি অধিকৃত হামলায় 48 ঘন্টায় 61 জন নিহত। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 31 জন ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব উত্তর প্রদেশে ভবন ধ্বংস, নিহত 8 জন। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কড়া বার্তা দিলেন এরদোগান। এবার শুন বিস্তারিত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান শনিবার 7 আগস্ট অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বরত হস্তক্ষেপের নিন্দা জানিয়েছে। সেখানে দখলদার বাহিনী তুর্কি আমেরিকান এক তরুণী নাগরিককে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের এই নৃশংসকৃত্য এরদোগান বর্বরত হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে খবর এফএফ কফির। এরদোগান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে তিনি লিখেন, আমি পশ্চিম তীরে দখলদারদের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলের বর্বরত হস্তক্ষেপের নিন্দা জানাই এবং ইসরায়েলি হামলায় নিহত আমাদের নাগরিক আইনুর ইরজি আরগি রুহে মাগফিরাতে কামনা করছি। এর আগে বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদি বসতি বাড়ানোর প্রতিবেদনে পশ্চিম তীরের নাফসুর কাছে বেতা শহরে এক বিক্ষোভ কর্মসূচি ইসরায়েল বাহিনীর গুলি চালায়। এতে আয়েশা নূর আরজি ইরগি নামের এক তরুণী নিহত হন। স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে ইসরায়েল সেখানে গুলিতে 26 বছর বয়সী এই ইরগি মারা গেছেন। শুক্রবার এই কর্মসূচিতে অংশ নেয়ার একজন বিবিসিকে জানান, ফিলিস্তিনি ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্ট হয়ে এই দিন প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছেন ইরগি। একজন প্রত্যক্ষদর্শী বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস নিউজের প্রমুখকে বলেছেন, তিনি বিক্ষোভে 2টি গুলি শব্দ শুনেছেন। এই ঘটনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দুঃখ প্রকাশ করেছে। হোয়াইট হাউস তাদের মিত্র ইসরায়েলকে দোষারোপ না করলেও ঘটনা তাদের তদন্তে আহ্বান জানিয়েছে। আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলে অতর্কিত হামলায় 48 ঘন্টায় নিহত 61 জন। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রণ গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল বাহিনী। রোববার 8 আগস্ট 48 ঘন্টা ইসরায়েলে হামলায় গাজায় নিহত হয়েছে 61 জন। ফিলিস্তিনি চিকিৎসকের বর্বরতা দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকরা বলেছেন, বাস্তুযুক্ত লোকেদের আয়েশা নেওয়ার এমন 2টি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদের মধ্যে একটি স্কুল গাজায় সিটি এবং আরেকটি জাবালিয়ায়। এই 2 স্কুলে হামলা অন্তত 12 জন নিহত হয়েছে। তবে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হামাসের বন্দুকধারীদের লক্ষ্য করে হামলা চালানো হয়। ফিলিস্তিনিদের চিকিৎসকরা বলেছেন, গাজায় সিটিতে এক বাড়িতে হামলায় আরো 5 জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় রবিবার মোট 28 জন নিহত হয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইসরায়েল জিহাদ এবং ফাতাহ গ্রুপ বলেছে, তারা গাজা জুড়ে ইসরায়েল বাহিনীর সঙ্গে লড়াই করছে। গত 11 মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। কূটনৈতিকভাবে সংঘর্ষ এই যুদ্ধে বন্ধ করার চেষ্টা চালানো হয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 41,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 94,000-এর বেশি। সেই সঙ্গে বাস্তুযুক্ত হয়েছে লাখো লাখো ফিলিস্তিনি। আরো জানিয়ে দিব গাজা ইসরায়েলে হামলায় নিহত আরো 31 জন। এবার শুন বিস্তারিত। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার ইসরায়েলি বাহিনীর হামলায় আরো 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই পর্যন্ত গাজায় নিহত সংখ্যা 40,939 জন। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরো 98,000-এর বেশি ফিলিস্তিনি। রোববার 8 আগস্ট এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার গাজায়
কমপক্ষে আরো 31 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে বৃহত্তর আকারের পর দুর্ভোগের রোধ করার লক্ষ্যে জরুরি ভিত্তিতে পোলিও টিকাদান কর্মসূচির দ্বিতীয় পার্টটি শেষ করার স্বাস্থ্য কর্তৃপক্ষরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি ঘোষণাবর্ষের কারণে শনিবার গাজায় কেন্দ্রীয় নুসরাতের শরণার্থী শিবিরে 3 নারী এবং 2 শিশু নিহত হয়েছে। আলাদাভাবে গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্কার বলেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশা কেন্দ্র হিসেবে ব্যবহার একটি স্কুলে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় অন্তত 8 জন নিহত হয়েছে। উত্তর গাজায় শহরের শেখ রাদওয়ানের পাড়ায় আব্দুল ইন্টালিজেন্ট এলাকায় ওমর ইবনে আল আকসা স্কুল হামলায় আহত হয়েছে আরো 20 জন। এদিকে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো 61 জন নিহত হয়েছে। এতে করে গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 40,940 জনে পৌঁছেছে। শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিলিস এই হামলায় আরো অন্তত 94,616 জন নিহত আহত হয়েছে। মন্ত্রণালয় বলেছে, গত 48 ঘন্টা ইসরায়েলি বাহিনীর অব্যাহত অগ্রসর 61 জন ফিলিস্তিনি আরো 162 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনো ধ্বংসপূর্ণের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। নানা জটিলতার কারণে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় উপত্যকার জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসপূর্ণের নিচে এখনো 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিবেশ প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংসতা আক্রমণ অব্যাহত রেখেছে। আরো জানিয়ে দিব, উত্তর প্রদেশে ভবন ধ্বংসে নিহত 8 জন। এবার শুন বিস্তারিত। ভারতের উত্তর প্রদেশে লক্ষণীয় শহরে একটি 3 তলা ভবন ধ্বংস হয়েছে। এখানে অন্তত 8 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো 28 জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকালে শহরের ট্রান্সফার নগর এলাকায় দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, 3 তলা এই ভবনটিতে বেশ কিছু ফ্লাইট এবং মোটরসাইকেল ছিল। সেখানে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী। জেলা প্রশাসনের এক উর্বরত কর্মকর্তা বলেন, ধ্বংসপূর্ণের নিচে আরো কেউ আটকে আছে কিনা সেটিও খোঁজ নেওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় 4 বছর আগে নির্মাণ হয়েছিল। দুর্ঘটনার সময় সেখানে নিয়মিত কাজ চলছিল। শনিবার বিকাল 4:45 এখন এই দুর্ঘটনা ঘটে। অনেকেই ভবনটি নিচতলায় কাজ করছিল। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, ভবনটির নিচতলা একটি মোট ওয়াশের এবং গোডাউন ছিল। দ্বিতীয় তলায় একটি মেডিকেল গোডাউন আর তৃতীয় তলায় একটি কাঠলাঠি গাদম ছিল। দুর্ঘটনায় আহত মেডিকেল গোডাউন এক কর্মচারী আকাশ সিং বলেন, ভবনের এটি পিলারে ফাটল দেখা দিয়েছিল। তিনি বলেন, বৃষ্টি হয়েছিল বলে আমরা নিচতলায় নেমে এসেছিলাম। এসব আমরা লক্ষ্য করলাম যে ভবনের একটি পিলার ফাটল দেখা দিয়েছে। এরপর হঠাৎ পুরো বিল্ডিং আমাদের উপর পড়ে গেল। সর্বশেষ জানিয়ে দিব, হাসিনার পতনের পর 60% বাজার হারিয়েছে কলকাতা। এবার শুনুন বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 28 আগস্ট এই স্বৈরাচার সরকারের পতন থেকে ভারতে কমে গেছে বাংলাদেশি পর্যটক। গত 1 মাসে যারা কলকাতায় গেছেন তার অধিকাংশ আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনার মতো তারাও নিজেদের রক্ষা করতে দেশটিতে অবস্থান করেছে। সাধারণ পর্যটক না হওয়ার কারণে প্রায় 60% কমেছে পোশাকের বাজার বেচাকিনা, 70% কমেছে হোটেল বুকিং, 1/3 অংশে নেমেছে চিকিৎসক নিতে যাওয়া রোগীর সংখ্যা। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক সংকটনের মাধ্যমে দিয়ে যাচ্ছে দেশটি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার দেশটির সঙ্গে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা ভালো না হলে ধারণা করা হচ্ছে খুব সহজেই কাটবে না এই সংকটন। বাংলাদেশের জনগণ মনে করেন, বাংলাদেশ ভারতের অধিকৃত প্রভাব, পানি বয়কটন এবং সীমান্ত হস্তান্তর বন্ধ না থাকলে দীর্ঘ ক্ষতির মুখে পড়ে কলকাতা। এসব হর্ন মার্কেট, যা নিউ ইয়র্কের বলে পরিচিত অথবা তার আশপাশে বিধানগুলোতে সারা বছর বাংলাদেশি পর্যটক ভিড় লেগে থাকে। বেড়াতে এসে হোক অথবা চিকিৎসা করার জন্য বেশিরভাগ বাংলাদেশি পর্যটক কলকাতা এসে নিউ মার্কেটে কেনাকাটি করতে গিয়ে থাকেন। খবর
বিবিসি বাংলা। নিউ ইয়র্কে দোকান মালিকের সংগঠন প্রধান আকাশসীমা গুলি করেছেন। পোশাকের দোকানগুলোতে বাংলাদেশি পর্যটকের ভিড় দেখা যেত। 1 মাস হয়ে গেল তারা এখন আর ভারতে আসছেন না প্রায় কেউ। বাংলাদেশের দোকানগুলোতে 60% বিক্রি কমে গেছে এই মাসে। পোশাক সরবরাহ জিনিস অথবা জুতা সহ সব ব্যবসায়ীর ক্ষতির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে তিনি। নিউ মার্কেটে কাছাকাছি আরো যে কয়েকটি বড় শপিং মল বা বড় বড় দোকান আছে সেখানেও একই অবস্থা বলে জানা যায়। হোটেল ঘর প্রায় ফাঁকা। মার্টুং সিস্টেম এলাকায় বহু বাংলাদেশি মানুষের কাছে অতি পরিচিত এলাকা। কলকাতায় কেন্দ্রীয় স্থল। এই এলাকায় বহু হোটেল রেঞ্জার আছে যার মূলত বাংলাদেশি পর্যটক উপরে নির্ভর করে ব্যবসা করে থাকে। এছাড়া এই অঞ্চলে মানিকগঞ্জ শহরের কমান্ডো সহ বাংলাদেশি পর্যটক প্রায় সব ধরনের পরিবেশনা পাওয়া যেত। এই এলাকায় গেলে মনে হতো যে এটা ঢাকার বাহিরে অন্য কোন শহরের রাস্তা। তবে জুলাই মাস থেকে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে ভারতে বাংলাদেশিদের আশা কমে গেছে আর আগস্ট থেকে তা একেবারেই বন্ধ হয়ে গেছে। মার্টুন সিস্টেম হোটেল মালিকের সংগঠন নেতা মনোতোষ সরকার বলেন, এখন শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে মানুষ আসতে পারেন অথবা আগে থেকে যাদের ভিসা দেওয়া ছিল তারাই আসেন। তিনি আরো বলেন, কয়েক মাস আগেও আমাদের হোটেলগুলো 60 থেকে 80% অকুঞ্জ রেট ছিল, এখন সেটি নেমে এসেছে 30%। রুম অকুল রেট হল হোটেল ব্যবসা একটি শব্দ যা হোটেলের মোট ঘরের সংখ্যার কত শতাংশ মানুষ থাকবেন তার হিসাব। অর্থাৎ হোটেলগুলোতে 100টি ঘর থাকলে এখন মাত্র 30টি ঘরে পর্যটক রয়েছে। সরকার আরো বলেন, মাকুজ স্টেম তো শুধু হোটেল নয়, বাংলাদেশি পর্যটক আরো বহু পরিবেশনা প্রধান সংস্কার আছে। তাদেরও মূল নেতা ওয়েবসাইট পর্যটক করা। তারা এখন এতটাই কম সংখ্যা এসেছে যে সব ব্যবসায়ীরা মোর খাচ্ছে। বাস আসছে বাংলাদেশি পর্যটক নিয়ে, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে এই 30% মতো আশা ভর্তি হচ্ছে, বাকিটা ফাঁকা থাকছে। কয়েকদিন এই অবস্থা চলবে তা নিশ্চিত। তাই অন্য কোথাও অঞ্চলের কর্মীদের আধিক্যিত করা যায় কিনা সে ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করলেও মাকুজ সিস্টেম হোটেল ব্যবসায়ীরা হাসপাতালেও রোগী কমেছে। বাংলাদেশ থেকে যারা ভারতে আসতো তাদের একটা বড় অংশ স্বাস্থ্য পরিবারের জন্য আসেন। কলকাতা হোক বা ভেলোর, চেন, বেঙ্গুলি অথবা দিল্লি, মুম্বাই বহু সরকারি হাসপাতালে বাংলাদেশি মানুষ ভিড় লেগে থাকতো। এইসব হাসপাতালগুলোতে বাংলা কথা বলা কর্মকর্তারা যেমন থাকেন তেমন বাংলাদেশের জন্য থাকে তীর্থ প্রতিবেশী ডেরো। কলকাতার যেসব সরকারি হাসপাতালে বাংলাদেশি রোগীরা বেশিরভাগ সংস্কার আসতো সেই হাসপাতালগুলোতে বলছে গত মাসের খুব কম রোগী দেশে থেকে এসেছেন। যদিও ভারতের হাই কমিশনারগুলো মেডিকেল ভিসা দিচ্ছে, তা সত্ত্বেও আগের তুলনায় কম সংখ্যক রোগীর দেখা পাওয়া যাচ্ছে কলকাতার হাসপাতালগুলোতে। মণিপার ওয়াটারসাইড গোষ্ঠী কলকাতায় বেশ কয়েকটি হাসপাতাল অগ্নিগড় করেছে কয়েক মাস আগে। তাদের ধারণা হাসপাতালগুলোতে গড়ে 2100 জন বাংলাদেশি রোগী আসেন প্রতি মাসে। সেই সংখ্যায় প্রায় 1/3 সংখ্যক নেমে এসেছে।